আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাজারে জিম্মি ক্রেতা, আলু পেঁয়াজের দাম কমাচ্ছে না ব্যবসায়ীরা। এদিকে আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না, বলছেন রুবেন ফারহানা। জানাবো আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে, বলছেন বিএনপি নেতা। জানিয়ে দেব আওয়ামী লীগের গুজব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন। এখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই, বলছেন আবু হানিফ। এবং সর্বশেষ জানাবো সন্তান পড়াতে পকেট ফাঁকা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাজারে জিম্মি ক্রেতা, আলু পেঁয়াজের দাম কমাচ্ছে না ব্যবসায়ীরা। পেঁয়াজ এখনো 100 থেকে 120 টাকা, দুই একটি বাদে 60 থেকে 80 টাকার নিচে নেই সবজি। অসাধুদের কাছে তদারকি সংস্থা অসহায়। বাজারে সবজি সহ পেঁয়াজ, আলু ও ভোজ্য তেলের বাড়তি দরে রীতিমতো অসহায় ভোক্তা। কয়েক মাস ধরে এসব পণ্যের দাম ঊর্ধ্বগতি। বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা তা মানছে না, বরং নীতি নির্ধারকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাড়তি দামে বিক্রি করছেন তারা। পরিস্থিতি এমন, প্রতি কেজি পেঁয়াজ কিনতে ক্রেতা 100 থেকে 120 টাকা খরচ করতে হচ্ছে। নতুন আলুর কেজি 100 এবং পুরানোটি সর্বোচ্চ 80 টাকা। বাড়তি ভোজ্য তেলের দামও। এছাড়া দুই একটি বাদে সব ধরনের সবজির দাম কেজিতে প্রতি 60 থেকে 80 টাকা। এছাড়া কিছু সবজির দাম 100 টাকার বেশি। বিদ্যমান এই পরিস্থিতিতে বাজারে ক্রেতা সাধারণ দিশেহারা হয়ে পড়েছে। বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন, ব্যবসায়ীদের কাছে ক্রেতাদের জিম্মি, এমনকি তারা সরকারের আদেশও মানছেন না। দেখা গেছে দেশে যতবার পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে, ক্রেতারা সে কার্যকর না করে ক্রেতাদের কাছে বেশি দামে পণ্য বিক্রি করছে। কিন্তু যেসব তদারকি সংস্থা এই মূল্য কার্যকর করবে, তারাও যেন অসাধুদের কাছে অসহায়ত্ব প্রকাশ করছে। ফলে ক্রেতারা কোনো প্রকার সুফল পাচ্ছেন না। রাজধানী খুচরা বাজারে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এদিন প্রতি কেজি নতুন আলু 90 থেকে 100 টাকায় বিক্রি হয়েছে, আর পুরনো আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। গত কয়েক মাস ধরে আলু নিয়ে কারসাজি করছে অসাধু চক্র। তারা হু হু করে দাম বাড়িয়ে বিক্রি করছে। মূল্য নিয়ন্ত্রণে সরকার তদারকি জোরদারের পাশাপাশি আলু আমদানিতে শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% করা হয়েছে। কম শুল্কের আলু দেশের বাজারে এসেছে, কিন্তু কমিশন, বাণিজ্য, সিন্ডিকেটের কারসাজিতে দাম অনেক বেশি। সূত্র জানায়, ভারত থেকে আলু আমদানি করতে কেজি প্রতি খরচ পড়ে 21 থেকে 30 টাকা 60 পয়সা। পরিবহন খরচ এবং অন্যান্য খরচ এবং লাভ সহ এই আলু 25 থেকে 28 টাকা বিক্রি করার কথা। আর পাইকারি হয়ে খুচরা পর্যায়ে একই আলু ভোক্তা পর্যায়ে 30 থেকে 35 টাকা হওয়ার কথা, কিন্তু সেই আলু ক্রেতা 75 টাকা কেজি দরে কিনছেন। আর এমন পরিস্থিতির সৃষ্টি করেছে আমদানিকারক ও ঢাকার শ্যামবাজার আড়তদার সিন্ডিকেট। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বাজারে যে তদারকি করা হচ্ছে না সেই তথ্য ঠিক নয়। অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে সপ্তাহে প্রতিদিন সারা দেশের বাজারে তদারকি করা হচ্ছে। অনিয়মের দায়ে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। তবে এবার অনিয়ম করলে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধূলি শুনতে চাই না, বলছেন রুবেন ফারহানা। আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধূলি শুনতে চাই না, আমরা কোনো ষড়যন্ত্র আর দেখতে চাই না। আমরা কি চান, আপনারা কি চান আমাদের ব্যবহার করে কোনো দুষ্কৃতকারী চক্রান্ত আবার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক? আমরা আশা করব এই সরকার মানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন, এই সরকার আমাদের সরকার। এই জন্য এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে, বলছেন বিএনপি নেতা। আওয়ামী লীগকে পুনর্বাসন করার সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকারী সব রাজনৈতিক দল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রয়েছে উল্লেখ করে ফারুক বলেন, বিগত 15 বছর ধরে যেসব দল আন্দোলন করছে তারা সবে আপনার ডক্টর ইউনূসের সঙ্গে আছে, শুধু আওয়ামী লীগ নেই।
আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। যারা জনগণের প্রতিনিধি নির্বাচন হবে তারা এই সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, এই সরকার আপনার আমার সরকার, জনগণের সরকার, সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার সরকার। সেই সরকারের বিরুদ্ধে ইসকন দিয়ে এগুলো শুরু করেছে শেখ হাসিনা। যদি তিনি গণতন্ত্রের সপক্ষের লোক হতেন, যদি দুর্নীতি, ব্যাংক লুট ও লুটপাট না করতেন, তাহলে জনগণ আপনাকে শেখ হাসিনা গ্রহণ করতো। বিএনপি চেয়ারপারসন এই উপদেষ্টা আরো বলেন, আমাদের বিশ্বাস ডক্টর ইউনূস কখনো বাংলার মানুষের সঙ্গে বেইমানি করতে পারেন না। তবে যারা বেইমানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ডক্টর ইউনূস আপনি অনতিবিলম্বে তাদেরকে বের করে দিন। তিনি বলেন, ডক্টর ইউনূস ভেগে যাওয়ার লোক নয়। সংস্কারও হবে, নির্বাচন হবে, কিন্তু টাল বাহানো জনগণ সহ্য করবে না। নির্বাচন আপনাকে দিতেই হবে, রোডম্যাপ ঘোষণা করতেই হবে। আওয়ামী লীগের গুজব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন। সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তথ্য গুজব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে দেশের সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল বিএনসিইউপি। প্রধান অতিথির বক্তব্যে মহিদুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার আমলে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। বিএনপি নেতাকর্মীদের কারাবন্দী করে কারাগার ভর্তি করে রাখা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা গণতন্ত্র দেখিনি, সুশাসনও দেখিনি, মানুষ কথা বলতে পারতো না। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে দেশের ছাত্র জনতা, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবাবিল পাখির মতো রাস্তায় নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য করেছেন। আওয়ামী লীগের নেতারা এই 15 বছরে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে টাকার কুমির হয়েছেন। এই টাকা ব্যবহার করে দেশের বাইরে বসে তারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছেন। এদের রুখে দিতে হবে। ষড়যন্ত্রকারীরা বসে নেই বলছেন আবু হানিফ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বাংলাদেশ এখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা দেশে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। অনলাইনে কর্মশালার উদ্বোধন করেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। দলীয় নেতাকর্মীদের রাজনৈতিকভাবে দক্ষ করে তোলার জন্য পেশাজীবী অধিকার পরিষদ পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচির আয়োজন করবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দলীয় নেতাকর্মীদের দক্ষ সুশৃঙ্খল করার কোনো বিকল্প নেই। কর্মশালায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। গতানুগতিক রাজনৈতিক চিন্তার বাইরে এসে নিজেদের সৃজনশীল করে তুলতে হবে। 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের পুরনো রাজনৈতিক ধারা পরিবর্তন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। সেজন্য আমাদের নিজেদের দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের অনেক মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন। সেই বাংলাদেশে এখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা দেশে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। গত 5 আগস্টের পূর্ব দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ছিল। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই জুলাই বিপ্লবের অংশ নেওয়া ঐক্যবদ্ধ ছাত্র জনতার মাধ্যমে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে হবে। এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। গণ অধিকার পরিষদের রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামসুল আলম বলেন, দেশকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। তিনি বই পড়ার উপর গুরুত্ব আরোপ করেন, সৎ নেতৃত্বের গুণাবলী এবং দায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর বাইরে তিনি দলীয় শৃঙ্খলা বিষয়ে বলেন, প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করাই একজন সফল রাজনৈতিক নেতার প্রধান বৈশিষ্ট্য। তিনি অপার সম্ভাবনাময় বাংলাদেশকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমরা সবাই মিলে কাজ করে 2050 সালের মধ্যে এই দেশকে বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলোর কাতারে নিয়ে যেতে পারবো। তার আগে প্রয়োজন সৎ ও দক্ষ নেতৃত্ব। সন্তান পড়াতে পকেট ফাঁকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফি বাড়ানোর বিধান থাকলেও রাজশাহীর চারঘাটে এই নিয়ম মানা হচ্ছে না। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছেমতো আদায় করছে এসব ফি। ফলে সন্তানকে পড়াতে পকেট ফাঁকা হচ্ছে স্বল্প আয়ের অভিভাবকদের। শিক্ষা অফিস থেকে বলা হয়েছে, শুধু ঘাটতিতে থাকা প্রতিষ্ঠান অভিভাবকদের সক্ষমতা বিবেচনায় রেখে ফি বাড়াতে পারবে। তবে এর আগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে অধ্যক্ষ বা প্রধান শিক্ষক সুপারিশ জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন। শিক্ষা কর্মকর্তা প্রস্তাবটি পরীক্ষা করে চূড়ান্ত অনুমোদনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করবেন। সেখান থেকে অনুমোদন পেলেই ফি বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করতে পারবে প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান প্রধানরা। সরজমিনে শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে কোথাও নির্দেশনা মানা হচ্ছে না, নানা রকম দেখিয়ে 2006 টাকার পরিবর্তে রেজিস্ট্রেশন ফি 400 থেকে 550 পর্যন্ত আদায় করা হচ্ছে। বছরের পর বছর এভাবে শিক্ষার্থীদের অভিভাবকদের পকেট কাটলেও বিদ্যালয়ের উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ করেন অভিভাবকরা। গত জুলাই উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়গুলো 250 থেকে 400 টাকা পর্যন্ত ফি নির্ধারণ করে। জুলাই আন্দোলন শুরু হলে 10টির মধ্যে 3 থেকে 5টি বিষয় পরীক্ষা হয়ে স্কুল বন্ধ হয়ে যায়। অর্ধেকের বেশি পরীক্ষা না হলেও শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হয়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।